আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তো এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য আজকে আমরা সবাই বাড়িতে থাকতে বাধ্য হয়েছি। তো সেই জন্যই আমিও তোমাদের এই ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা আছে তোমাদের ভৌত বিজ্ঞানে, তো সেটা সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আজকে। ঠিক আছে? তো তাপের ঘটনাসমূহ এটা ধরেই নেওয়া হয়েছে যে আমরা তাপ সম্পর্কে পূর্ববর্তী ক্লাসগুলিতে বেশ কিছু জিনিস সম্পর্কে আমরা জেনে নিয়েই এখানে শুরু করা হয়েছে তোমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী। তো প্রথমত আমি কিছুটা বলবো তাপ ও তাপমাত্রা সম্পর্কে। আমরা জানি হয়তো অনেকে বেশ কিছু জিনিস সম্পর্কে। তাপ কি না, তাপ হলো এক ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। ঠিক আছে? আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটা ঠিক করে দেবে একটা বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে বা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। আবার তাপের একক আমরা জানি, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী এগুলো আমাদের জানতে হবে। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে তাপের একক জুল। আর তাপমাত্রার সিজিএস পদ্ধতিতে একক ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই পদ্ধতিতে কেলভিন। ঠিক আছে? এছাড়াও তাপের মাত্রা, তাপ এবং কার্য তুল্য রাশি হওয়ার জন্য কার্যের যে মাত্রা সেটাই তাপের মাত্রা হয়ে যাবে। তাহলে কী হবে তাপের মাত্রাটা? mL² T⁻²। আর তাপের মাত্রা আমরা তাপমাত্রার মাত্রা কেলভিন, সে অর্থে কে অর থিটা, এটা দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে? এছাড়াও তোমার তাপমাপক যন্ত্র কি না, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপ মাপি, আর তাপমাত্রা মাপা হয় আমরা সবাই জানি থার্মোমিটার এই যন্ত্রের সাহায্যে। ঠিক আছে? তো এটা ছিল বেসিক আইডিয়া তাপ ও তাপমাত্রা সম্পর্কে। আমরা এরপর যেটা যাব আমাদের বিষয়ভিত্তিক এখানে যেটা আছে তাপে, সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। তো তাপ প্রয়োগের ফলে অনেক কিছুই ঘটে। তাপ প্রয়োগের ফলে যেমন বস্তু আয়তনে বৃদ্ধি পায় সাধারণত, তাহলে তাপ প্রয়োগের একটা প্রাথমিক ঘটনা হচ্ছে বস্তুর আয়তন বৃদ্ধি। আবার 2 নম্বর হতে পারে বস্তুর অবস্থার পরিবর্তন। 3 নম্বর চৌম্বক ধর্মের পরিবর্তন। এই ধরনের আরও অনেক এটসেট্রা আরও আছে। তো আমরা এখানে পদার্থের 3টি অবস্থা মোটামুটি, সেটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। এই 3 ধরনের পদার্থের যে অবস্থা আছে তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগে কী রকম পরিবর্তন হয় সেটাই আমাদের এখানে পড়ার বিষয়টা। তো প্রথমে আমরা আসব কঠিন পদার্থ। যেহেতু কঠিন পদার্থের ক্ষেত্রে তার বাহ্যিক একটা আকার, আকৃতি, আয়তন আছে, তাই তার ক্ষেত্রে যে প্রসারণটা হয় সেটাকে আমরা 3টে ভাগ বলবো না, 3টে ভাবে দেখতে পারি আমরা। কি কি না, 1 দৈর্ঘ্য প্রসারণ, 2 ক্ষেত্র প্রসারণ, 3 আয়তন প্রসারণ।
এই তিনটে জিনিসই আজকে আমরা পড়ব, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তো প্রথমে আমরা আসছি দৈর্ঘ্য প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ বলতে, পরের পাতায় যাই একটু, ধরো আমরা একটা লম্বা দৈর্ঘ্যের একটা যে কোনো পদার্থের রড বা কোনো একটা লম্বা দৈর্ঘ্যযুক্ত কোনো একটা ধাতব দণ্ড নিয়েছি আমরা, যার প্রাথমিক দৈর্ঘ্য আমরা ধরে নিলাম L1। এই দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক যেটা দৈর্ঘ্য সেটা ধরলাম L1 এবং উষ্ণতাটা হচ্ছে, সে অবস্থায় তার উষ্ণতা হচ্ছে T1, সেটা ডিগ্রি সেন্টিগ্রেডই ধরো, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 এবং T2 যখন তার উষ্ণতাটা বেড়ে T2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো তখন তার দৈর্ঘ্যটা বেড়ে হলো L2। তাহলে আগে ছিল T1 উষ্ণতায় দৈর্ঘ্যটা ছিল L1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখন তার দৈর্ঘ্যটা হলো L2। তাহলে বাড়লো কতটা? তাহলে বাড়লো হচ্ছে, উষ্ণতাটা বাড়লো T2 মাইনাস T1 এবং দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। তাহলে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1। বলা হচ্ছে যে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এটা একটা তোমাদের কোশ্চেন হতে পারে কিন্তু। দৈর্ঘ্য প্রসারণ, ভালো করে শুনবে, দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1, তার প্রাথমিক দৈর্ঘ্য। 2, প্রাথমিক দৈর্ঘ্য। 2 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, মানে কি পরিমাণ আমি উষ্ণতা বৃদ্ধি করলাম এবং কতটা দৈর্ঘ্যের আমরা দণ্ডটা নিয়েছি। এই দুটো জিনিসের উপর মানে দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করবে, কতটা আমি উষ্ণতাটা বৃদ্ধি করেছি আর প্রাথমিক দৈর্ঘ্যটা তার কত ছিল। তাহলে এটাকে যদি আমি গাণিতিকভাবে দেখাই, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল? L2 মাইনাস L1 ভ্যারিস অ্যাজ তার প্রাথমিক দৈর্ঘ্য কি? L1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর L2 মাইনাস L1 ভ্যারিস অ্যাজ T2 মাইনাস T1, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার ভেদের নিয়ম অনুসারে কি হবে এটা না, L2 মাইনাস L1 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই আমরা ভ্যারিস অ্যাজ L1 ইন্টু T2 মাইনাস T1। দেন L2 মাইনাস L1, এগুলো অর দেওয়া হবে, L2 মাইনাস L1 ইকুয়াল টু, যখন আমরা এই ভ্যারিসেস থেকে ইকুয়াল টুতে যাব তখন একটা ধ্রুবক দিয়ে গুণ করব। ধ্রুবকটা এখানে আলফা, কি এটা আমি বাংলায় লিখে দিচ্ছি আলফা, মানে দেখতে চিহ্নটা একই রকমের, সেই জন্য আমরা এটাকে একটু এর সুরটা থাকে আলফা। এই সমানুপাতিক থেকে সমান হয়ে গেল ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। দেন আলফা ইজ ইকুয়াল টু কত হলো না, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই হলো আলফা, এবং এই আলফাটাকেই বলছে, এই যে ভেদ ধ্রুবক ছিল এটা ছিল ভেদ ধ্রুবক। এই ভেদ ধ্রুবকটাই আলফা, এর নামটাই কি না, এর নামই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। পরের পাতায় যাচ্ছি, আরও একবার সমীকরণটা লিখছি আমরা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি পাচ্ছি না, আলফা সমান পাচ্ছি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে এটাকে যদি আমরা লিখি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য
ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গাণিতিক রূপ। তাহলে সংজ্ঞাতে কি করে, সংজ্ঞাটা কি দেব? সংজ্ঞাটা তোমরা বই থেকে পেরে যাবে, আমি এখানে বলে দিচ্ছি সংজ্ঞাটা কি দেব। না, এক্ষেত্রে সংজ্ঞাটা হবে, যদি আমি T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1 ধরি, T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড L1 ইজ ইকুয়াল টু 1, দেন আলফা ইজ ইকুয়াল টু হবে L2 মাইনাস L1। তাহলে সংজ্ঞাটা আমি এইভাবে দিতে পারি যে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলা হয় তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা দিলাম। এবার এখানে আসবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। আলফার একক কি হবে? না, প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে চলে যাব। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? না, দৈর্ঘ্য বৃদ্ধি উপরে আছে, দেখো উপরে আছে দৈর্ঘ্য বৃদ্ধি, মানে একক যখন আমরা করতে যাব তাহলে উপরে কি হবে? দৈর্ঘ্যের একক। তার নিচে কি হবে? আবার আছে দেখো প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে কি হবে? প্রাথমিক দৈর্ঘ্যের একক মানে দৈর্ঘ্যের একক। আর কি আছে? উষ্ণতা বৃদ্ধি, তার মানে উষ্ণতার একক। তাহলে এই ক্ষেত্রে আমার দৈর্ঘ্যের একক কি কেটে যাচ্ছে, উপর নিচে আছে অনুপাত, তাহলে থাকছে 1 বাই উষ্ণতার একক, তার মানে উষ্ণতার একক টু দি পাওয়ার -1। সিজিএস পদ্ধতি তাহলে এককটা কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা পার ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে বলা হচ্ছে। ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআই পদ্ধতিতে কি হবে? না, এসআই পদ্ধতিতে হবে উষ্ণতার একক যা আছে আমি আগেই বলে এসেছি, ওই জন্যই বলেছিলাম সেখানে কেলভিন টু দি পাওয়ার -1 বা পার কেলভিন। এবার মাত্রাতে চলে যাব। মাত্রা বলতে পারো সে একই উষ্ণতার মাত্রা, 1 বাই উষ্ণতার মাত্রা, 1 বাই উষ্ণতার মাত্রা মানে হচ্ছে 1 বাই কে বা কে টু দি পাওয়ার -1, বা কেউ থিটা টু দি পাওয়ার -1ও বলতে পারো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা শিখে গেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং তার একক ও তার মাত্রা। এবার এখান থেকে আরও একটা কোশ্চেন হয় যে দেখতেই পাচ্ছ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কিন্তু দৈর্ঘ্যের একক কোথাও নেই, এটাই কোশ্চেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই কেন? আমি উত্তরটা আগেই করে দিয়ে এসেছি, এখানটাতে একটু লক্ষ্য করো। আমরা যে একক করেছি, হ্যাঁ এই যে একক নির্ণয় করার সময়, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? দৈর্ঘ্যের একক যেহেতু কেটে যাচ্ছে তাই কোনো একক থাকছে না, শুধুমাত্র উষ্ণতার এককটা থাকছে, এবং যে পদ্ধতি নির্ণয় করা হচ্ছে সেই পদ্ধতির এককটা আমরা পাচ্ছি এখানে, উষ্ণতার এককটা, আর কোনো একক দৈর্ঘ্যের একক থাকছে না। এটাই হচ্ছে কোশ্চেন। আরও একটা কোশ্চেন হয় ব্যাখ্যামূলক কোশ্চেন, বইয়ে পাবে বা যে কোনো সহায়িকা বইয়েও পেয়ে যাবে, বইয়েও পাবে, যে ব্যাখ্যামূলক কোশ্চেনের ক্ষেত্রে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা নির্দিষ্ট সংখ্যা বলতে কি বোঝো? তাহলে সংজ্ঞা থেকে আমরা উত্তরটা দিতে পারবো একক দৈর্ঘ্যের। এবার তুমি 1 সেন্টিমিটার, 1 মিটার বা 1 ফুট যাই বলো, একক দৈর্ঘ্যের বললেও হবে। একক দৈর্ঘ্যের লৌহদণ্ডের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তার প্রাথমিক অংশে এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যেটা দেওয়া থাকবে সেটা বললেই হয়ে যাবে তোমার এখানে। লোহার দৈর্ঘ্য প্রসারণ এত বলতে কি বোঝো? মোটামুটিভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা এতটাই। এবার এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক খুবই সহজভাবে বুঝে যাবে। তো আমি আরেকটু বলে দিচ্ছি। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক
এটাও কঠিন পদার্থের একই রকমভাবে আমরা যদি ধরি একটা ক্ষেত্র নিই, একটা কঠিন পদার্থের সিট নিলাম, এটা ধরো লোহার সিট, এই সিটের প্রাথমিক ক্ষেত্র হচ্ছে S1, সারফেস ফর S1। এবার যখন এর উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন এটা T1 থেকে T2 হলো তখন কি এর সারফেসটা বেড়ে যাবে, তাহলে কত হচ্ছে S2, তাহলে আয়তন ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল কত S2 মাইনাস S1। এক্ষেত্রে এটাও বলতে পারি যেমন আগেরটা ছিল S2 মাইনাস S1 ভ্যারিসেস S1 অ্যান্ড S2 মাইনাস S1 ভ্যারিসেস T2 মাইনাস T1। তাহলে আবার S2 মাইনাস S1 ভ্যারিসেসটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে তুলে দিলে কি পাবো, সমান, এটাকে আমরা বলবো বিটা, বিটা S1 ইন্টু T2 মাইনাস T1। এই বিটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বোঝা গেল। এবার বাকি সবই সেম, এখান থেকেও যদি আমরা পাই বিটা ইজ ইকুয়াল টু কত হবে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাই যেহেতু এর ফর্মুলাটা দেখো একই রকম, আগের ফর্মুলাটা যা এই ফর্মুলাটাও তাই, তো এখান থেকে আমরা বুঝতে পারছি বাকি সব যা হবে আগেরটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই আসবে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে এর পরেরটাতে আমরা চলে যাব আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা আগেই বলে রাখি, এটাকে আমরা গামা দিয়ে চিহ্নিত করি, গামা। এটাও একটা কঠিন পদার্থের ধর্ম। এক্ষেত্রে একটা কঠিন পদার্থ যার আয়তন ছিল প্রাথমিক আয়তন ধরো V1 অ্যাট T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখন T1 থেকে যখন তুমি T2 উষ্ণতা বাড়িয়ে দিচ্ছ তার উষ্ণতাটা, তখন তার আয়তনটা বেড়ে V1 থেকে V2 হয়েছে। তাহলে এখানেও আমরা আসবো, তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে V2 মাইনাস V1 ভ্যারিসেস V1 অ্যান্ড V2 মাইনাস V1 ভ্যারিসেস T2 মাইনাস T1। তাহলে V2 মাইনাস V1 সমান V1 গামা, ধ্রুবকটা আনছি গামা V1 T2 মাইনাস T1 অ্যান্ড গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই গামাকে বলবো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাও কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য। তাহলে তিনটে জিনিস আমরা পেলাম, আলফা, বিটা অ্যান্ড গামা। তাহলে এই যে তিনটে পেলাম আমরা, এদের পারস্পরিক সম্পর্ক কি না, সম্পর্কটা প্রমাণ এই ভিডিওতে করা যাবে না, অনেকটা বড় হবে, এবং সেই প্রমাণটা তোমাদের সিলেবাসেও নেই, এটা আমরা আবার এইচএসে গিয়ে পাবো, 11 ক্লাস 11 আছে। তো আমি শুধু এখানে প্রমাণটা এটা বলছি, সূত্রটা আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, এটাই হলো সম্পর্ক। ছোট কোনো অঙ্ক দিতে পারে এখান থেকে, ধরো তোমার আলফার মান দিয়ে দিল, আলফার মান গিভেন, দেন বিটার মান কত, গামার মান কত, এগুলো বার করতে বলতে পারে ছোট করে। বা এখান থেকে আমরা আরেকটা শর্ট কোশ্চেন হয়, আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত না 1:2:3। বা এই যে আমরা মূল সম্পর্কটা পেয়েছি, এটাতে যদি লসাগু করে আমরা করি, তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক পাবো, এটা যেমন পাচ্ছি একটা, আরেকটা সম্পর্ক পাবো 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, এটাও কিন্তু একটা সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটা একটা সম্পর্ক হয়ে গেল এটা। এখান থেকে আরেকটা কোশ্চেন হয় এককের, সেটা হচ্ছে যদি আমরা একটা কোনো কঠিন পদার্থের আলফা এটা মাপি সেন্টিগ্রেড স্কেলে আর একবার মাপি ফারেনহাইট স্কেলে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি আসবে ফারেনহাইট স্কেলে, ডিগ্রি ফারেনহাইট স্কেলে না। সেক্ষেত্রে যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে মেপে আলফা এফ পাই, সরি আলফা সি পাই, আলফা সি, আর ফারেনহাইট স্কেলে মেপে আলফা এফ পাই, তাহলে আলফা এফ সমান 5/9 আলফা সি, এটা আসবে, এটা সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলের সম্পর্ক থেকে, ঠিক আছে। তাহলে মোটামুটি রূপে আমরা কঠিন পদার্থের যেটা প্রথম থেকে পড়লাম, আলফা বিটা গামা অর্থাৎ ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ,
এবং আয়তন প্রসারণ, এদের গুণাঙ্কগুলি আমরা পড়লাম আজকে। তো মোটামুটি রূপে এটা তোমরা প্রথমটা একটু পড়ো, যদি না বুঝতে পারো তাহলে কন্ট্যাক্ট করবে। তো এরকম এটা পর্যন্ত বললাম, এর বাইরে যদি কোনো কোশ্চেন বা কোথাও তোমাদের আটকে যায় তাহলে বলতে পারো। ভিডিওটা খুবই শর্ট করার জন্য খুবই শর্টে বলতে হলো। ঠিক আছে।